ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই অটো একাডেমি। আজকে আমি সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আসন্ন বিভিন্ন পরীক্ষা, যেমন এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের আগত গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা এবং রেলের বিভিন্ন পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বলতে পারি সমস্ত পরীক্ষাতেই এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে বর্তমান পরীক্ষার প্যাটার্নে। লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য এই দুটো কথা আমাদের কাছে পরিচিত। শাস্ত্রীয় নৃত্য 8টি রয়েছে বর্তমানে ভারতে, যেটি সঙ্গীত নাটক একাডেমির দ্বারা স্বীকৃত। কিন্তু লোকনৃত্যের কিন্তু কোনো এরকম 8টি বা 10টি বা কোনো সংখ্যা হয় না। ভারত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে সমন্বয়ে গঠিত, এবং এই এত বড় দেশে কিন্তু প্রচুর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে এবং তাদের আঞ্চলিক যে নৃত্যগুলো হয় তাকে আমরা লোকনৃত্য বলে থাকি। আমি আমার ভিডিওতে লোকনৃত্য সম্পর্কে 10টি কোশ্চেন নিয়ে এসেছি এবং তার প্রতি আমার থাকছে বিস্তারিত আলোচনা। তাহলে আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে দিয়েছে, কোন লোকনৃত্য নবরাত্রিতে পরিবেশন করা হয়? আমি প্রথমে দেখে নিই, নবরাত্রিতে যে লোকনৃত্য পরিবেশন করা হয় সেটি হচ্ছে গরবা। গরবা কোন রাজ্যের লোকনৃত্য? প্রথমে আমরা সেটা দেখি, এটা হচ্ছে গুজরাটের লোকনৃত্য। তাহলে রাজ্যটি হচ্ছে গুজরাট, লোকনৃত্য হচ্ছে গরবা, এবং কোন দিনে? অবশ্যই নবরাত্রির দিনে এটা পরিবেশন করা হয়। তাহলে যখন নবরাত্রির দিনে এটা পরিবেশন করা হয়, কোন দেবতা বা কোন দেবীর উদ্দেশ্যে পরিবেশিত হয়? এটি হয় দেবী দুর্গার উদ্দেশ্যে এই নাচ পরিবেশিত হয়। এবং আরেকটি জিনিসও কিন্তু গরবা সম্পর্কে খুবই উল্লেখযোগ্য, গরবা ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ বা ইউনেস্কোর প্রবাহমান সাংস্কৃতিক ঐতিহ্যের কিন্তু তালিকাভুক্ত। তাহলে আমরা সেটাও একটুখানি মেনশন আমরা একটু করে নিই, ইউনেস্কো। এবং এই তকমা কবে পায়? তকমা পায় হচ্ছে 2023 খ্রিস্টাব্দে। বাদ বাকিগুলো আমরা দেখি। রাসলীলা, রাসলীলা এই নাচটি পরিবেশিত হয় হচ্ছে উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশের কোন অঞ্চলে? উত্তরপ্রদেশের বৃন্দাবন অঞ্চলে। তাহলে যদি বৃন্দাবন অঞ্চলে এটি পরিবেশিত হয় উত্তরপ্রদেশে, তাহলে কোন দেবতার উদ্দেশ্যে? অবশ্যই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই নৃত্য পরিবেশিত হয়। হয়েছে। নটি নাচ কোথায় পরিবেশিত হয়? কোন রাজ্য? নটি পরিবেশিত হয় নটি পরিবেশিত হয় হচ্ছে হিমাচল প্রদেশে, এবং ধুমাল এটি পরিবেশিত হয় হচ্ছে গুজরাটে। পরেরটা আমরা চলে আসি। পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, কোন লোকনৃত্য সাপের নৃত্য নামেও পরিচিত? প্রথমটা আমরা দেখছি যেটা লেখা আছে গাইর। বলতে নিয়ে আগেই এই যে 4টি নৃত্যই রয়েছে বা 4টি লোকনৃত্যই রয়েছে, এই 4টি লোকনৃত্যই রাজস্থানের লোকনৃত্য। 4টি রাজস্থানের লোকনৃত্য। হয়েছে। গাইর লোকনৃত্যটি কোন সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয়? ভিল সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয়, এবং কোন দিনে? হোলির দিনে। ঠিক একইভাবে ঘুমার নৃত্যটাও পরিবেশিত হয় ভিল সম্প্রদায়ের দ্বারা, কিন্তু এটি সরস্বতী পুজোর দিনে পরিবেশিত হয়, বা বলা ভালো সরস্বতী দেবী হচ্ছে বা দেবী সরস্বতী হচ্ছে ঘুমার নৃত্যের মূল কেন্দ্রবিন্দুতে থাকে বা মূল কেন্দ্রিক চরিত্র। আরেকটা কি রয়েছে? ছাড়ি। ছাড়ি এই নৃত্য পরিবেশিত হয় কিন্তু ভিল সম্প্রদায়ের দ্বারা নয়, গুর্জর সম্প্রদায়ের দ্বারা। এবং লাস্টে রয়েছে কালবেলিয়া। এই কালবেলিয়াকেই বলা হয় সাপের নৃত্য। কালবেলিয়া যে সম্প্রদায় রয়েছে, কালবেলিয়া সম্প্রদায়ের দ্বারা এই নৃত্য কি হয়? পরিবেশিত হয়। এবং একে সাপের নৃত্য বলার কারণটাই রয়েছে, এখানে পুরুষ এবং মহিলারা একত্রে এই নৃত্য পরিবেশন করে। পুরুষেরা ঢোল বাজায়
মাটিতে বসে, এবং মেয়েরা কালো রঙের যে স্কার্ট এটা পরে সাপের মতন অঙ্গভঙ্গি দেখিয়ে এই নৃত্য পরিবেশন করে বলে একে কালবেলিয়া নৃত্য বলে। এবং এটিও কিন্তু গরবার মতন ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজের তালিকাভুক্ত, সেটাও আমরা একটু উল্লেখ করে নিই। এবং ইউনেস্কোর হেরিটেজের তালিকাভুক্ত কোন বছর হয়? হয় হচ্ছে 2010-এ। 2010-এ এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমা পায় ইনটেনজিবল কালচারাল সেকশনে। নেক্সট আমরা দেখি পরের কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি জম্মু ও কাশ্মীরের একটি লোকনৃত্য? প্রথমটা দিয়েছে কুদ, দ্বিতীয়টা হোজাগিরি, 3 নম্বর বাভাই এবং 4 নম্বর জাওয়ারা। আমরা 4 থেকে আগে শুরু করি। জাওয়ারা নৃত্য পরিবেশিত হয় মধ্যপ্রদেশে। এবং মধ্যপ্রদেশের কোন অঞ্চল? মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড অঞ্চল। এই অঞ্চলে পরিবেশিত হয় জাওয়ারা। মূলত মহিলারা ফসল তোলার পর এই নাচ পরিবেশন করে থাকে জাওয়ারা, মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড। দ্বিতীয়টা রয়েছে বাভাই। বাভাই অবশ্যই এটি পরিবেশিত হয় গুজরাটে। কিছু কিছু সময় এটিকে রাজস্থানেরও উল্লেখ করা থাকে। মূলত গুজরাট এবং রাজস্থান এই দুই জায়গাতেই কিন্তু বাভাই নৃত্য কি হয়? পরিবেশিত হয়। এবং এই নাচের বিশেষত্ব হচ্ছে মহিলারা মাথায় 8 থেকে 10টি মাটির কলসি নিয়ে ব্যালেন্স করে এই নৃত্য পরিবেশন করে থাকে। 3 নম্বর বা হোজাগিরি দেখছি। হোজাগিরি এই নৃত্য পরিবেশিত হয় ত্রিপুরাতে। এবং কোন দিনে, এটিকে বিশেষ দিনে এই নৃত্য পরিবেশিত হয়? এটা লক্ষ্মী পুজোয় এই নৃত্য কিন্তু পরিবেশিত হয়। এবং প্রথমটা হচ্ছে কুদ। এই কুদ ড্যান্সটাই কিন্তু বা নাচটি, লোকনৃত্যটাই কিন্তু পরিবেশিত হয় জম্মু এবং কাশ্মীরে। ঠিক আছে, কাশ্মীরি সম্প্রদায়ের লোকেরা এই নৃত্যটি পরিবেশন করে লোকাল দেবতা, স্থানীয় দেবতাদের উদ্দেশ্যে বা স্থানীয় দেবতাদের খুশি করার উদ্দেশ্যে কিন্তু এই নাচ পরিবেশিত হয় কুদ লোকনৃত্য। এবং এটা জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য। নেক্সট আমরা দেখি পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্য মুখোশ পরে পরিবেশন করা হয়? পশ্চিমবঙ্গের লোকনৃত্য বলতে বা নৃত্য বলতে আমাদের যে কথার মাথাটা আসে, যে লোকনৃত্য মাথাটায় আসে মুখোশ পরা লোকনৃত্য, সেটা অবশ্যই ছৌ। ছৌ কিন্তু সেমি ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে, অর্থাৎ অর্থ শাস্ত্রীয় নৃত্য। পুরোপুরি ভাবে শাস্ত্রীয় নয়, পুরোপুরি ভাবে কিন্তু আবার লোকালও নয় ছৌ। কিন্তু এখানে আমরা ছৌয়ের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। প্রথম অপশনটা কি বলেছে? কাভাদি বলেছে। দ্বিতীয়টা বলেছে গিদ্দা, 3 নম্বর বলেছে গম্ভীরা এবং 4 নম্বর বলেছে জাওয়ারা। প্রথম যে অপশনটা দিয়েছে কাভাদি, এটা এই লোকনৃত্য পরিবেশিত হয় তামিলনাড়ুতে। কোন দেবতার উদ্দেশ্যে পরিবেশিত হয়? ভগবান মুরুগান বা কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে এই নৃত্য পরিবেশিত হয়। এই নৃত্যকে কেন কাভাতি বলা হয়? যে ডিভোটিস রয়েছে বা ভক্তকুল রয়েছে, তারা কাভার্ড বা বাধা, অর্থাৎ একটা বাঁকের মতন করে একটি ফুলের জল সমেত, জলের কলসি সমেত ফুল দিয়ে সাজানো একটি বাঁকের মতন করে দুদিকে বেঁধে নিয়ে যান। এই বার্ডেনকে বা বাধাকে বলা হয় বা ভারকে বলা হয় কাভাদ। সেই থেকে এই নামটা এসেছে কাভাদি, যেটি তামিলনাড়ুতে লর্ড মুরুগান বা কার্তিকের উদ্দেশ্যে সমর্পিত। এবং বেসিক্যালি কোন উৎসবে এটা পরিবেশন করা হয় কাভাদি লোকনৃত্য? উৎসবটির নাম হচ্ছে থাইপুসম। থাইপুসম। দ্বিতীয় উৎসবটা কি, দ্বিতীয় লোকনৃত্য কি রয়েছে? গিদ্দা। গিদ্দা আমাদের কাছে অনেকেরই পরিচিত, অবশ্যই পাঞ্জাব। এবং পাঞ্জাবের মূলত সব উৎসবে এটি পরিবেশন করা হয়। মূলত মহিলারা এই নৃত্য পরিবেশন করে গিদ্দা, যার মেল কাউন্টার পার্ট বা পুরুষদের কাউন্টার পার্টকে কি বলা হয়? ভাংড়া বলা হয়। পাঞ্জাবের যেটি হচ্ছে নববর্ষের উৎসব, অর্থাৎ লোহরি কৃষি উৎসব, এবং বৈশাখী যেটা নববর্ষের উৎসব। তাছাড়াও পাঞ্জাবের যে মূল যে উৎসবগুলো, সেখানে কিন্তু এই নৃত্য পরিবেশন করা হয় গিদ্দা। পাঞ্জাবি মহিলারা কিন্তু এই নৃত্য পরিবেশন করে থাকে, সঙ্গে কিন্তু ভাংড়াও পরিবেশিত হয়। পরেরটা রয়েছে গম্ভীরা।
এটাই কিন্তু পশ্চিমবঙ্গের আরেকটি লোকনৃত্য যা মুখোশ পরে পরিবেশিত হয়। গম্ভীরা মূলত পরিবেশিত হয় পশ্চিমবঙ্গের কোন জেলা? জেলাটার নাম হচ্ছে মালদা। উপাস্য দেবীকে বা দেবতাকে, উপাস্য দেবতা হচ্ছে শিব ঠাকুর এবং দেবী হচ্ছেন কালী ঠাকুর। মূলত দুজন এই নাচটা পরিবেশন করে থাকে। একজন গডেস কালী অর্থাৎ কালী ঠাকুরের মুখোশ পরে এই নাচটি নাচেন এবং আরেকজন পৌরাণিক কাহিনী বর্ণনা করেন। মালদা, আপার মালদা এবং দিনাজপুর, লোয়ার দিনাজপুরেও কিন্তু এই নৃত্য পরিবেশিত হয়ে থাকে এবং এটি কিন্তু মুখোশ পরে নাচ, এবং মুখোশটা কিন্তু বেসিক্যালি কাঠের তৈরি হয়। এই মুখোশ এর একটা, এই যে গম্ভীরের যে মুখোশ তৈরি হয় সেটা একটা গ্রাম কিন্তু এর জন্য, গম্ভীরা মুখোশ তৈরির জন্য বিখ্যাত। দিনাজপুরের একটি গ্রাম, গ্রামটার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, গ্রামটার নাম হচ্ছে কুশমন্ডি। লাস্ট কি আছে? জাওয়ারা। জাওয়ারা নৃত্য কোথায় পরিবেশিত হয়? জাওয়ারা নৃত্য পরিবেশিত হয় হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে পরিবেশিত হয় এই জাওয়ারা নৃত্য। পরের কোশ্চেনে কি আছে? ওয়ান ওয়ান লোকনৃত্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সহিত যুক্ত? এই ওয়ান ওয়ান লোকনৃত্যটি বেসিক্যালি মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। মূলত জন্মদিন বা মুখে ভাত বা সবচেয়ে বেশি যেটা পরিবেশিত হয় সেটা বিবাহের সময় এটি পরিবেশিত হয়। মহিলারা চক্রাকারে বসে এই নৃত্য পরিবেশন করে থাকে, সঙ্গে স্থানীয় বাদ্যযন্ত্র ঢোল কিন্তু বাজানো হয়। এটা কোথায় তাহলে হয়? কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য? উত্তরটি হলো কাশ্মীর। তাহলে কাশ্মীরি মহিলারা কিন্তু এই নৃত্য পরিবেশন করে থাকে কোন সময়? বিবাহ বা জন্মদিনে। এবং মহিলারাই কিন্তু শুধুমাত্র এই নাচে কিন্তু অংশগ্রহণ করে থাকে, পুরুষদের কিন্তু কোন রকম অংশগ্রহণ এই নাচের সাথে হয় না বা যুক্ত থাকে না। নেক্সট আমরা দেখি দাসকাঠিয়া নৃত্য, যা পৌরাণিক কাহিনী বর্ণনা করে, কোন রাজ্যে পরিবেশিত হয়? দাসকাঠিয়া। দাসকাঠিয়া নৃত্যটি পরিবেশিত হয় দুজনের দ্বারা, দুজন থাকে, একজন গান গায় এবং আরেকজন পৌরাণিক যে কাহিনী সেটা বর্ণনা করে। দাসকাঠিয়া নামটি হলো কেন? নামটা আমরা দেখতে পাচ্ছি দাসকাঠিয়া, এই নামটা হলো কেন? এই নামটা হলো তার কারণ হচ্ছে যে দুজন এই নাচে পরিবেশন, এই গান পরিবেশন করে এবং তার সাথে অবশ্যই নাচতে থাকে, তারা একটা এক হাত লম্বা একটি লাঠি ব্যবহার করে, কাঠের লাঠি। এই কাঠের লাঠিটিকে বলা হয় দাসকাঠিয়া, সেই জন্য এই নৃত্যটির নাম হয়েছে সেখান থেকে দাসকাঠিয়া। তাহলে কোন রাজ্যের সাথে এটি যুক্ত? দাসকাঠিয়া এই নাচটি যুক্ত হচ্ছে ওড়িশার সাথে। নেক্সট কোশ্চেন আমরা দেখি, পরেরটা কি বলছে? কাজরি লোকনৃত্য কোন ঋতুতে পরিবেশিত হয়? আগে আমরা দেখিনি এই কাজরি লোকনৃত্য কোথাকার লোকনৃত্য। কাজরি লোকনৃত্য উত্তরপ্রদেশের লোকনৃত্য। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কোন অঞ্চল? মির্জাপুর অঞ্চল। তার সাথেও শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, বিহারেও কিন্তু এই লোকনৃত্য কিন্তু পরিবেশিত হয়। মূলত বর্ষার আগমন কে মাথায় রেখে এই নৃত্য কিন্তু পরিবেশন করা হয় উত্তরপ্রদেশ এবং বিহারে। তাহলে কোন ঋতু হবে? অবশ্যই উত্তরটা হবে বর্ষা। হয়েছে। পরের কোশ্চেন আমরা দেখি, বৃতা কোন রাজ্যে লোকনৃত্য? বৃতা এই নৃত্যটি পরিবেশিত হয় মূলত গুটি বসন্ত থেকে সেরে ওঠার পর বা বিবাহিত মহিলারা তাদের সন্তানদের মঙ্গল কামনায় কিন্তু এই নৃত্য পরিবেশন করে থাকে। মূলত গ্রামের মহিলারা এই নৃত্য পরিবেশন করার সাথে যুক্ত। এই নৃত্যটি তাহলে কোথায় পরিবেশিত হয়? কোন রাজ্যে? উত্তরটি হচ্ছে অবশ্যই বৃতা, পশ্চিমবঙ্গ। নেক্সট আমরা দেখি পরেরটা কি বলেছে, পান্থী লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই যে পান্থী লোকনৃত্যটি রয়েছে এটি কোন সম্প্রদায়ের লোকনৃত্য? আমরা আগে দেখি, এটি সাতনামী, সাতনামী সম্প্রদায়ের সাথে যুক্ত। যদি সাতনামী সম্প্রদায় এখানে হয় তাহলে আমার কোন রাজ্য হবে? সাতনামী সম্প্রদায় হলে আমার উত্তর হবে ছত্তিশগড়। মূলত যে পুরুষদের দ্বারা এই নৃত্য পরিবেশিত হয় এবং পুরুষরা পিরামিডের আকারে এই নৃত্য কিন্তু পরিবেশন করে থাকে। এখানে তাদের একটি আরাধ্য
সন্ত বা সাধু রয়েছে তার উদ্দেশ্যে কিন্তু এই সাতনামীরা এই নাচ পরিবেশন করে থাকে, অর্থাৎ পান্থী নাচ এটা পরিবেশন করে থাকে। ঠিক আছে, তাহলে কোন তাদের সন্ত বা সাধু? সাধুর নাম হচ্ছে গুরু ঘাসী দাস। এই গুরু ঘাসী দাসের নামটা দেখে তোমাদের আরেকটা কথাও মনে পড়া দরকার, এই গুরু ঘাসী দাস কিন্তু একটি টাইগার রিজার্ভও রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ব্যাঘ্র প্রকল্প রয়েছে। পুরো নামটা হচ্ছে গুরু ঘাসী দাস এবং তামর পিংলা। সেটি কিন্তু কোন রাজ্যে অবস্থিত? সেটিও কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তাহলে গুরু ঘাসী দাস নামটা থেকে আমরা দুটো পেলাম। এটি কোন নৃত্যের সাথে যুক্ত? পান্থী নৃত্যের সাথে যুক্ত। সাতনামীরা তার জন্ম উপলক্ষে, জন্ম জয়ন্তী উপলক্ষে এই নৃত্য পরিবেশন করে। এবং আরেকটা কি পেলাম? গুরু ঘাসী দাস এবং তামর পিংলা টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? অবশ্যই সেটি মধ্যপ্রদেশে অবস্থিত। লাস্ট আমরা কোশ্চেনে দেখি কি বলেছে, আলকাপ পশ্চিমবঙ্গের কোন জেলায় পরিবেশিত হয়? আগে আমরা দেখে নিই একটু আলকাপ সম্বন্ধে, আমরা একটু আগে দেখে নিই। আলকাপ এই নাচটি মূলত পরিবেশন করে থাকে পুরুষেরা। 10 থেকে 12 জনের একটি দল এই নৃত্য পরিবেশন করে থাকে। ঠিক আছে, যার মধ্যে যে লিডার হয় বা যে নেতা হয় 10 থেকে 12 জনের দলের মধ্যে, তাকে বলা হয় সরকার। এবং বাদবাকি যারা থাকে তাদেরকে বলা হয় ছোকরা। কোন উৎসবের সময় একটি বিশেষ উৎসব রয়েছে, সেই উৎসবে এই নৃত্য কিন্তু পরিবেশিত হয়। উৎসবটির নাম হচ্ছে কি? অবশ্যই গাজন উৎসব। ঠিক আছে, এবং এই নাচের মূল অ্যাট্রাকশন হলো যারা ছোকরা থাকে, অর্থাৎ সরকার বাদ দিয়ে বাদবাকি যারা নৃত্য পরিবেশন করে যে পুরুষেরা, তারা মহিলাদের কস্টিউম বা পোশাক পরে এই নাচ পরিবেশন করে, মূলত শাড়ি পরে কিন্তু এই নাচ পরিবেশন করে থাকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এবং বীরভূমে কিন্তু এই আলকাপ নাচ পরিবেশন করা হয় গাজন উৎসবে। তাহলে উত্তরটা কি হবে এখানে? মুর্শিদাবাদ। পরবর্তী আমরা যে ভিডিওটি আসবে সেখানে আরো লোকনৃত্য সম্বন্ধে এরকম বিস্তারিত আলোচনা থাকবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই বদমাস প্ল্যাটফর্মের সাথে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।